আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আরও একটা লাইভ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে ক্লাস নাম্বার 2 বায়োলজি অ্যাডমিশন মেডিকেল প্লাস অল ইউনিভার্সিটি। তোমরা জানো গতকাল আমরা ক্লাস নাম্বার 1 নিয়েছিলাম, যেখানে আমরা প্রায় অর্ধেক শেষ করে অর্ধেকের চেয়ে বেশি শেষ করে ফেলছি। কোষ বিভাজন চ্যাপ্টারটার প্রায় অর্ধেকের চেয়ে বেশি শেষ করে ফেলছি। চ্যাপ্টারটার নাম কি? কোষ বিভাজন। আজকে কোষ বিভাজন শেষ হয়ে যাবে একদম। হ্যাঁ, তারপর এর পরের দিন আমরা পরীক্ষা নিব। এর পরের দিন পরীক্ষা আগামীকাল। লিখে রাখতে পারো, পরীক্ষা আগামীকাল। কোষ বিভাজন ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপর, ক্লাস 1 অ্যান্ড 2 এর উপর পরীক্ষা আগামীকাল ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপর। আজকে ক্লাস 2 না, গতকাল নিয়েছিলাম ক্লাস 1। এই দুইটার উপর তোমরা ক্লাস করবা এবং ক্লাস করে পরীক্ষা দিবা আগামীকাল। আচ্ছা, টাইমটাও বলে দিই। আমরা পরীক্ষা দিব কিভাবে, সেটা হচ্ছে আমরা গুগল ফর্ম দিব। কয়টায় আমরা গুগল ফর্ম দিব হচ্ছে যে তোমার কয়টায় দেওয়া যায়? গুগল ফর্ম দেওয়া যায় 5টায় দেওয়া যায়, বিকাল 5টায় দেওয়া যায়। 5টায়, ঠিক আছে, বিকাল 5টায়। আচ্ছা, 4:30 দিব, বিকাল 4:30। তোমরা মানে আগামীকাল বিকাল 4:30টায় গ্রুপে অ্যাক্টিভ থাকবা। আমরা গুগল ফর্ম দিয়ে দিব এবং পরীক্ষা হবে আগামীকাল ক্লাস 1 এবং 2 এর উপর, মানে কোষ বিভাজন চ্যাপ্টার পুরাটার উপর আর কি। কারণ কোষ বিভাজন তো আজকেই শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার ধরতে পারবো। সো তোমরা এগুলা লিখে রাখি, স্ক্রিনশট নিয়ে রাখো। পরীক্ষা আগামীকাল কি ক্লাস 1 এবং 2 এর উপর গুগল ফর্ম দিয়ে দিব বরাবর বিকাল 4:30টায়। তোমরা 7:30 বাজে উপস্থিত থাকবা এবং পরীক্ষাটা তখনই দিয়ে দিবা। পরে পরীক্ষা দেওয়ার আশা করি সুযোগ নাই, বিকজ এখানে আমাকে তোমাদেরকে যাচাই করতে হবে তোমরা আসলে তোমরা ক্লাস করতে ইচ্ছুক কিনা, আগ্রহী কিনা, বা তোমাদের কি আসলে তোমরা মেডিকেলে যেতে ইচ্ছুক কিনা, তোমরা কি আসলে বায়োলজির ভার্সিটির কোনো একটা বায়োলজিক্যাল জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কিনা, এগুলো আমাকে যাচাই করতে হবে। সো তোমরা 4:30টায় পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, এবং আমি পরবর্তীতে এটার হয়তো আর এক্সটেনশন রাখবো না। তোমার 4:30 হইলে তোমার হয়তো আধা ঘন্টা পরীক্ষাটা হবে। আধা ঘন্টা পর আমরা সাবমিশন অফ করে দিব, কারণ এটা আমার দেখতে হবে তোমরা কি আসলে আগ্রহী কিনা। ঠিক আছে, তা আমি এক পক্ষ ক্লাস নিলে আপনি তোমরা ওদিক দিয়ে যদি বাসায় সময় না দাও, তোমরা যদি নিজেরাই বাসায় না পড়ো, আমি যদি পড়াই যাই তাহলে হবে? আমি তো টিকার দায়িত্ব তো আমার না, টিকার দায়িত্ব হচ্ছে তোমার। তাহলে পড়ার দায়িত্ব আমার না, পড়ার দায়িত্ব হচ্ছে তোমার। তুমি যদি বেশি বেশি বাসায় পড়াশোনার সময় না দাও, তাহলে তুমি কেমনে তোমার লক্ষ্যে পৌঁছাবে সেটাই আমাকে বলো। তোমাকে আলটিমেটলি বাসায় তো সময় দিতে হবে, পড়তে হবে। এখন ঠিক আছে, তোমাদের সবে মাত্র শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, বাট সবে মাত্র পরীক্ষা শেষ হলে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে তোমাদের আসলে তেমন সময় নাই। হ্যাঁ, এমন না যে তুমি 5 মাস সময় পাচ্ছ, 6 মাস সময় পাচ্ছ, তুমি 3-4 মাস সময় পাচ্ছ। সো এটাকে ইউটিলাইজ করো এখন থেকে। ঠিক আছে, বাসায় আসো যে না, বসে বসে তো অনলাইনে করতেছো, এমন না যে যাওয়া আসার একটা সময় নষ্ট হচ্ছে। কোথাও তো যাইতেও হচ্ছে না তোমাকে এখন, তাই না? তুমি তো বাসায় আসো, তুমি বাসায় বসে বসে ক্লাস করতেছো, তাহলে সময়ও তোমার কাছে প্রচুর আছে। তাহলে তুমি কেন এখন থেকে ইউটিলাইজ হবে না? কমেন্ট বক্সে সবাইকে করে দাও, মেনশন করে দাও, এবং বেশি বেশি লাইভটা শেয়ার করো, সবার মাঝে ছড়াই দাও, সবার মাঝে এই লাইভগুলো ছড়াই দাও। আমরা কিন্তু বায়োলজি শেষ করে দেওয়ার দায়িত্বটা নিছি। ঠিক আছে, আমাদের অপার ভাই আছে, অপার ভাইয়ের অনুমতিতে আমি কিন্তু এই বায়োলজির অ্যাডমিশন শেষ করার দায়িত্বটা নিছি। সো তোমরা রেসপন্স দেখাও, আমি আমার তরফ থেকে অটোমেটিক রেসপন্স চলে আসবে। ঠিক আছে, বেশি বেশি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটা শেয়ার করো, এবং 2টা জিনিস আমাকে কনফার্ম করো, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এই 2টা জিনিস কনফার্ম করো। আর পিন কমেন্টে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। গত ক্লাস যারা করছে তারা এই পিন কমেন্টে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। গত ক্লাস যারা করছে পিন কমেন্টে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রথমে আমি লাইভটা একটু করে ফেলছিলাম, আমার প্রথমে লাইভটা একটু
সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য এটা ডিলিট করে আমি আবার লাইভটা শুরু করছি। সো তোমরা এই জন্য সবাইকে মেনশন দাও। অনেকে ভাববে লাইভ ক্যান্সেল হয়ে গেছে, অনেকে এটা ভাববে মানে লাইভ ক্লাস আর হবে না। এই জন্য সবাইকে আবার মেনশন দাও এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করো, সবার মাঝে ছড়াই দাও, ঠিক আছে? এবং পিন কমেন্টে দাও, প্রশ্নগুলো উত্তর দাও। ভাইয়া চটজলদি করে প্রশ্নগুলো উত্তর দেখে আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ভাইয়ার ভয়েস ক্লিয়ার কিনা এটা একটু জানাবে। ভাইয়ার ভয়েস ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস একটু জানাও। সবাইকে মেনশন করো, সবাইকে মেনশন করো, লাইভ শেয়ার করো, সবাইকে মেনশন করো, লাইভ শেয়ার করো ভাইয়ারা। অনেকেই কিন্তু পারতেছ, অনেকেই কিন্তু প্রশ্নগুলোর আনসার দিতে পারতেছ। জেনে খুশি হলাম যে তোমরা পারতেছ, কারণ গত ক্লাস যারা করছ আশা করি তোমরা পারতেছ, আর যারা করো নাই তারা করে ফেলবা। হ্যাঁ, এখন থেকে একটা টার্গেট। ভিডিও ইজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে, ভিডিও ইজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা এটা এটা একটু আমাকে বলে দাও। অনেকে কিন্তু আনসার দিচ্ছ এবং অনেকের হচ্ছে হচ্ছে খুব ভালো লাগতেছে, তোমরা পারতেছ। অল ক্লিয়ার, ওকে ভাইয়া, অল ক্লিয়ার। তোমরা ভালো লাগতেছো, তোমরা অনেকেই কমেন্টে উত্তর দিচ্ছ, পিন কমেন্টে দেওয়া প্রশ্ন আমরা অনেকেই পারতেছো, আমি দেখতেছি। তো সবাই যারা যারা পারতেছো তারা তো ভালো পারতেছো, মানে তোমরা নিজেকে বলতে পারো যে ভাইয়া আমি রেডি হয়ে গেছি, আমি আস্তে আস্তে রেডি হচ্ছে, আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, আমি পারবো। কনফিডেন্স থাকাটা জরুরি। আমি গত ক্লাসে 15 মিনিট ধরে একটা 15 মিনিট ধরে লেকচার দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি তোমার কী কী করা উচিত, তোমার কী কী করা উচিত না। ফার্স্ট ক্লাস আমি 15 মিনিট ধরে কিছু কথা বলছিলাম, যেটা আশা করি তোমাদেরকে সাহায্য করবে একটা টার্গেট চুজ করার এবং ওই টার্গেট অনুযায়ী কাজ করার, ঠিক আছে? কনফিডেন্স থাকাটা অনেক জরুরি। কিন্তু তুমি কোন জায়গায় এক্সপার্ট সেটা তুমিই জানো, আমি জানি না ভাই। তুমি বায়োলজিতে এক্সপার্ট নাকি তুমি ম্যাথে, ফিজিক্স এগুলোতে এক্সপার্ট, এটা আমি জানি না, এটা তুমি জানো এবং তুমি সেই অনুযায়ী কাজ করবা। যেমন আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ইন্টারমিডিয়েটে ভালোভাবেই পারতাম, বাট আমার কনফিডেন্স ছিল যে হচ্ছে কি আমি বায়োলজিতে একটু বেশিই পারি। তো আমি চিন্তা করছি ঠিক আছে, আমি যেহেতু বায়োলজিতে বেশি পারি তাহলে ভাইয়া আমি ওই জায়গাগুলোতেই যাব। তাহলে বায়োলজির জন্য আছেটা কি? আছে হচ্ছে মেডিকেল, ফার্স্ট অফ অল ওইটাই ছিল। মেডিকেলের পাশাপাশি আমি চিন্তা করছি যদি আমার মেডিকেল না হয় তাহলে তো আমার ভার্সিটির যে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, টপ সাবজেক্ট যেগুলো বিদেশে অনেক ডিমান্ড আছে, মাইক্রোবায়োলজি, বায়োলজি, জেনেটিক্স, তারপর কি আছে মলিকুলার মাইক্রোবায়োলজি মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি আর কি, বায়োকেমিস্ট্রি আছে, তারপর ফার্মাসি আছে, এগুলো সব বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের টপ সাবজেক্ট, এগুলো বিদেশে অনেক ডিমান্ড। তারপর আরও কিছু সয়েল সায়েন্স এগুলো আছে। তো এগুলোর বর্তমান প্রেক্ষাপটে অনেক ডিমান্ড। এবং তুমি যদি দেখো এই যে করোনা ভাইরাসের যে এই যুগ, এই যে করোনা ভাইরাস আসছে, এই যে ভবিষ্যৎ যুগটা তো আরও মানে আমরা অণুজীব দ্বারা আরও আক্রান্ত হব। এই অণুজীব দ্বারা যে সাবজেক্টগুলো আছে যেমন মাইক্রোবায়োলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এগুলো কিন্তু অনেক ডিমান্ড আছে। সো তোমরা ওই সকল জায়গায় যাইতে হলে তো তোমাকে বায়োলজিতে ভালো হইতে হবে না, বায়োলজিতে ভালো হইতে হবে। তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নটা দেখো তো, 44 নাম্বার আসে বায়োলজি থেকে, মানে ক্যান ইউ ইমাজিন 80 নাম্বারের মধ্যে 44 নাম্বার আসে বায়োলজিতে। এখন তুমি যদি বায়োলজিতে নিজেকে ভালো মনে করো তাহলে তুমি চিন্তা করে ফেলতে পারো ভাই আমার জাহাঙ্গীরনগর একটা সিট আমার জন্য কনফার্ম, বিকজ আই এম গুড অ্যাট বায়োলজি। এটাই হচ্ছে কথা। তো আশা করি সবাই পারতেছো, খুব খুশি লাগতেছে যে পারতেছো। এভাবেই তোমরা আগ্রহ দেখাও, তোমরা আগ্রহ না দেখালে ভাইয়া থেকে আগ্রহ দেখাবো। তোমরা আগ্রহ দেখো, তোমরা লাইভে ক্লাসগুলো করো, বেশি বেশি পার্টিসিপেট করো লাইভে, কারণ বেশি বেশি লাইভে পার্টিসিপেট করলে আমি বুঝবো যে তোমরা একটা টার্গেটে পৌঁছাতে সক্ষম হয়েছো, তোমরা টার্গেট চুজ করতে পারছো এবং সেই অনুযায়ী পরিশ্রম করতেছো, ঠিক আছে না? এই জন্য তোমরা শুধু নিজেদের মধ্যে না থেকে নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং লাইভটা যত পারো শেয়ার করো। ওকে, আশা করি পারতেছো। এবং পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা নেই তো, বলে দিছি পরীক্ষা আগামীকাল ক্লাস 1 and 2, মানে আজকে 2 নম্বর হবে না, গুগল ফর্ম দিয়ে দিব, বিকাল 4:30টায় প্রেজেন্ট থাকবা, গ্রুপে হাজিরা দিবা, বিকাল 4:30টায় আমরা পোস্ট করে দিব। ওকে, সবাই দেখতেছি কমেন্ট করতেছো এবং পারতেছো। তো ভাইয়ারা আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের কোষ বিভাজনের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিওসিস বা মায়োসিস, মানে এটার মধ্যে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারে আর নেই।
মিওসিসের মতো গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারে আর নাই। মিওসিস হচ্ছে যে গুরুত্বপূর্ণর মধ্যে সবচেয়ে হট, গুরুত্বপূর্ণর মধ্যে সবচেয়ে হট হচ্ছে মিওসিস। তোমরা জানো মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। তোমরা এখানে কিছু ইনফরমেশন জানবা যে মিওসিস নিয়ে কোন বিজ্ঞানী কতটুকু অবদান রাখছে। যেমন আমি যদি বলি মিওসিস নিয়ে কোন বিজ্ঞানী কতটুকু অবদান রাখছে, সেটা হচ্ছে ফার্মার, বিজ্ঞানী ফার্মার অ্যান্ড মুর, বিজ্ঞানী ফার্মার অ্যান্ড মুর মিওসিস নামকরণ করেন, মিওসিস নামকরণ করেন। বিজ্ঞানী ফার্মার এবং মুর মিওসিস নামকরণ করেন। মিওসিস নিয়ে কিছু সায়েন্টিস্টের অবদান আছে, এগুলো তোমাদের বইয়ে আছে, একটু জানতে হবে, একটু জানতে হবে। বিশ্ববিদ্যালয়ে আসে, মেডিকেলে আসে না, বিশ্ববিদ্যালয়ে এগুলো বেশি আসে। ফার্মার এবং মুর মিওসিস নামকরণ করেন, ঠিক আছে। তারপর একজন সায়েন্টিস্ট স্ট্রাসবুর্গার বা স্টার্সবার্গার, যেটাই বলো, স্টার্সবুর্গার বা স্টার্সবার্গার, যেটাই বলো, উনি কি করছে, উনি হচ্ছে পুষ্পক উদ্ভিদের, উনি হচ্ছে পুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ মানে মূলত যে সকল উদ্ভিদে ফুল হয়, পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস দেখেন, জনন মাতৃকোষের মিওসিস দেখেন। তাহলে স্ট্রাসবুর্গার যে আছেন, যে সায়েন্টিস্ট আছেন, উনি কি পুষ্পক উদ্ভিদের ফুল যারা দেয় তারা উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস দেখেন। তারপর ভ্যানেডিন এবং হাউজার, এটা মাথায় রাখবা, ভ্যানেডিন এগুলো সায়েন্টিস্টের নাম, অ্যান্ড হাউজার, ভ্যানেডিন এবং হাউজার তারা কি দেখেন, সেটা হচ্ছে তারা হচ্ছে অ্যাসকারিস নামক যে কৃমি আছে, অ্যাসকারিসটা হচ্ছে সায়েন্টিফিক নেম, অ্যাসকারিস কৃমির গ্যামিটে, অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দেখেন, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। হ্যাপ্লয়েড মানে বুঝতো, মানে হচ্ছে এন, হ্যাপ্লয়েড মানে কি এন, মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম যেগুলোতে থাকে। এক সেট মানে কি, আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, মানুষের ক্রোমোজোম হচ্ছে 2 সেট, যেমন 2 সেট হচ্ছে 23 জোড়া, মানে 23 দুগুণে 46টা, তো এক সেট হইলে সেটা হবে 23টা। তো এন মানে হচ্ছে বেজর, 2n মানে হচ্ছে জোর। সো এখানে হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম বোঝাচ্ছে, এবং এটা সর্বপ্রথম আবিষ্কার করে, মানে গ্যামিট যে হ্যাপ্লয়েড হয় সেটা আবিষ্কার করে কে, ভ্যানেডিন এবং হাউজার। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তারপর আরেকটা জানতে পারো, বোভেরি, সায়েন্টিস্ট বোভেরি কি করেন, সেটা হচ্ছে বোভেরি গোলকৃমির জননাঙ্গে, গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখেন, গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখেন, গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখেন। ভাইয়া ভালোভাবে খেয়াল করো, গোলকৃমির সায়েন্টিফিক নেমটা জেনে রাখতে পারো, অ্যাসকারিস, তোমরা অনেকেই জানো কিন্তু লাম্ব্রিকোইডেস, আমি মনে রাখার জন্য এভাবেই মানে উচ্চারণ করি, লাম্ব্রিকোইডেস, অ্যাসকারিস লাম্ব্রিকোইডেস। তোমরা তো এটা মুখস্থ করবে না, তোমরা জাস্ট কয়েকবার রিডিং পড়বা। গোলকৃমির সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকোইডেস, ঠিক আছে। সো ভালোভাবে মনোযোগ দিবা, সেটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে এই সায়েন্টিস্টের যে অবদান, এগুলা কিন্তু মেডিকেলে না আসলেও, আমি জানি মেডিকেলে আসবে না, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি, কিন্তু ভাই ভার্সিটির কোয়েশ্চেনগুলোতে এগুলো করে, তুমি ভার্সিটির কোয়েশ্চেনগুলোতে এগুলা থেকে প্রশ্ন করে, মেডিকেলে করবে না 100% গ্যারান্টি, ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটিতে করে। তো ইউনিভার্সিটির জন্য হলেও কিন্তু তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, মেডিকেলের জন্য এগুলো প্যারা নিয়ে লাভ নেই, ঠিক আছে। আসো মিওসিস অবদান জানলাম, এবার আসো মিওসিস নিয়ে একটু বিস্তারিত জানি। আমরা নোট দিয়ে দিব, তো যারা নোট করতে পারবা না অধৈর্য হবে না, নোট দিয়ে দেওয়া হবে, যেরকম ফার্স্ট ক্লাসে নোট দিয়ে দিছি না, দিয়ে দেওয়া হবে। কমেন্ট হচ্ছে, ওকে, কমেন্টগুলো পড়তো, কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি, যেরকম যদি কিছু দেখে, ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, মিওসিসটা মনোযোগ দিবা,
খুব হট একটা টপিক। আমরা জানি মিউসিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হ্যাঁ কেন না সাউন্ড নিয়ে প্রবলেম এটা না, নইলে মিউসিস 1 আর একটা হচ্ছে মিউসিস 2। তোমরা জানো কি না যে মিউসিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিউসিস 1 আর একটা হচ্ছে মিউসিস 2। মিউসিস 1 এবং মিউসিস 2 এর মাঝখানে যে পর্যায়টা থাকে এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। তোমরা ইন্টার মানে বুঝো না, ইন্টার মানে মধ্যবর্তী, ইন্টার মানে মধ্যবর্তী, ঠিক আছে? তাহলে মধ্যবর্তী না, দেখো তো মিউসিস 1 মিউসিস 2 এর মাঝখানে আছে না ইন্টার মধ্যবর্তী, তাই এটাকে নাম দেওয়া আছে ইন্টারকাইনেসিস। এখন এই মিউসিস 1 এর জানো 4টা পর্যায়, জানো কি না? মিউসিস 1 এর হচ্ছে 4টা পর্যায়। নাম্বার 1 পর্যায় হচ্ছে প্রোফেস 1। এখন তোমরা জানো মিউসিসের এই যে প্রোফেস 1 এটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিবা। কি কি বলো তো? ইংরেজি টার্ম মনে রাখা উচিত। ল্যাপটোটিন, জাইগোটিন, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এবং তোমরা দাগাও এখান থেকে 100% ইম্পর্টেন্ট, দাগাও 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। কোনোদিনও ভুল করে হলেও এই টপিক না পড়ে যাবা না। এই টপিক বাদ দিছ মানে একটা হারাই ফেলছ, একটা প্রশ্ন হারাই ফেলছ। কখনো ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস না পড়ে যাবা না। 100% ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এই টপিকটা হচ্ছে হট টপিক। কখনো এই টপিকটা না পড়ে যাবা না, পড়তেই হবে এই টপিকটা। হট টপিক, মেডিকেলের জন্য হট টপিক। ভাইয়া কিছুর মেডিকেলের বেসিস করে পড়াচ্ছি তোমাদেরকে, আমি বললাম না তোমাকে আলাদা করে কিছুর জন্য পড়তে হবে না। এক পড়া দিবা, সব জায়গায় অ্যাপ্লাই করবা। এক পড়া দিবা সব। তুমি গুচ্ছের জন্য ভাইয়া গুচ্ছের জন্য বায়োলজি পড়ান, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির জন্য বায়োলজি পড়ান, ভাইয়া চিটাগং ইউনিভার্সিটি ভাইয়া মাথা কোনো ঠিক আছে? আমরা কি বায়োলজি কি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ি না? বায়োলজি পড়ি মূলত এইচএসসির জন্য। এইচএসসির জন্য যে বায়োলজিতে পড়ছো সব বিশ্ববিদ্যালয়ে এটা অ্যাপ্লাই করবা। তুমি আলাদা করে পড়ার দরকারটা কি? তোমার কি সময় কি বেশি হয়ে গেছে? বেশি হয় নাই। আমি দেখি গুচ্ছের জন্য আলাদা করে বায়োলজি পড়তেছে, তারপর চিটাগং ইউনিভার্সিটির জন্য আলাদা করে পেইড বেসে বায়োলজি পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা। কি ভাই এগুলো কে বলছে তোমাকে আলাদা করে বায়োলজি পড়তে হয়? কোনো আলাদা করে পড়তে হয় না। মেডিকেলের জন্য যা পড়বা সকল ইউনিভার্সিটির জন্য তা পড়বা। এই জন্য তুমি যখন বায়োলজি পড়বা মেডিকেলের জন্য পড়তেছো না, সাথে সাথে ইউনিভার্সিটির কনসেপ্টটাও মাথায় রাখবা। তোমাকে এত কষ্ট করতে কে বলছে? নোট করে ফেলবা, এই খাতাগুলো নোট করে ফেলবা বাসায়। প্রত্যেকটা এক্সামে এই নোটটা খালি রিভাইজ মারবা, রিভাইজ মেরে তারপর ওই ইউনিভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। আলাদা করে কিচ্ছু পড়তে হবে না, আমি আজকে বলে রাখছি, আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। আবার পেইড ব্যাচও পড়তে হবে না কোথাও আলাদা করে। গুচ্ছের জন্য পেইড ব্যাচও পড়তে হবে না। ওটার জন্য কেন তুমি পড়বা? প্রশ্ন কি আলাদা হয়? আলাদা হয় না, সেমই হয়। দেখিও, কথা বিশ্বাস না হলে দেখিও, একটু রিসার্চ করবা। ছাত্র মানুষ, তোমরা এখন পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, ওদের প্রশ্নগুলো একটু রিসার্চ করবা। রিসার্চ করলেই বুঝে যাবা কি জন্য ভাই এগুলো আলাদা পড়তে হচ্ছে। পড়বা না কখনো আলাদা। এক পড়া দিবা, সব জায়গায় অ্যাপ্লাই করবা। এক পড়া শুধু যখন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। দেখবা যে ভাইয়া তো এগুলো আমরা আগেই পড়ছি, এগুলো তো ভাইয়া আগেই পড়ছি, ধর এটা কোনো কিছু হইলো, এরকম বলবা তুমি। সো আমি যেটা বলতেছি এগুলো মনোযোগ দাও, এগুলো দেখবা পরে মিলবে আমার কথার সাথে। 100% হট টপিক, 100% ইম্পর্টেন্ট হট টপিক। এইবার আসো, আমার এখানে আর কিচ্ছু জানার দরকার নেই। আমার এখানে এনাফেস 1 পড়বে, এগুলো কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু এগুলোই পড়বো। মিউসিস 2 এ কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু এগুলোই পড়বো। বুঝা গেছে? এখন একটা জিনিস মনে দিবা, এই যে ইন্টারকাইনেসিসের জন্য শুধু একটা তথ্য মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় না। জাস্ট একটা তথ্য মাথায় রাখবা, তবুও তেমন আসে না এখান থেকে।
তবুও জাস্ট একটা এই টপিকটা জাস্ট মনে রাখবা যে ইন্টারকাইনেসিসে কখনো ডিএনএ রেপ্লিকেশন হবে না। জাস্ট এই টপিকটা মাথায় রাখবা, হয়ে যাবে। ইন্টারকাইনেসিস তেমন ইম্পর্টেন্ট না। আর এখানে একটু মাথায় রাখবা মিওসিস 1 যে আমরা বলি, অ্যাকচুয়ালি তোমরা জানো মিওসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, মানে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। ধৈর্যশীল হতে হবে তোমাদেরকে, হ্যাঁ এটাকে কি বলে? হ্রাসমূলক কোষ বিভাজন হলে ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যত ধৈর্য ধরবা তত এগিয়ে যাবা। হ্রাসমূলক। এখন তোমরা জানো ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। এখন ভাই এখানে মিওসিস 1 আছে 2 আছে, তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোথায়? অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় এই মিওসিস 1-এ। মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস, মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস, মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়। আর মিওসিস 2-তে মূলত ক্রোমোজোম সংখ্যা হ্রাস হবে না, কারণ মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতো। লিখো, মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতো। মিওসিস 2 হচ্ছে একদম হুবহু কপি টু মাইটোসিস। তো অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোথায়? মিওসিস 2-তে না, অ্যাকচুয়ালি হ্রাস পায় মিওসিস 1-এ। এখন আমরা এই যে 5টা উপপর্যায়ে যা হট বলছি, এই হটগুলা কি কি আসে সেটাই দেখব। চলো আমরা এবার একটু আগাই। দেখো ভাইয়া হট বলছি না, হট মানে এগুলো না পড়লেই নয়। প্রথমে আসো ল্যাপটোটিন। তোমরা জানো যে ল্যাপটোটিন সম্বন্ধে তোমাদেরকে প্রথম যে উপপর্যায়টা পড়ে এটা হচ্ছে ল্যাপটোটিন। তোমরা জানো ল্যাপটো শব্দটা হচ্ছে চিকন, টিন অর্থ হচ্ছে সুতা, তাহলে ল্যাপটোটিন শব্দটার অর্থ হচ্ছে চিকন সুতা। এগুলো কিন্তু বইয়ে আছে, বা তোমরা যারা HSC 21 বেচ আসো তারা এগুলো পড়ে আসছো। কিছুদিন হয়েছে পরীক্ষা দিছো, বেশি দিন তো হয়নি। আরও লাস্ট পরীক্ষা ছিল বায়োলজি, তো বেশি দিন হয়নি তোমরা এগুলো পড়ছো। তো তোমরা জানো ল্যাপটোটিন মানে চিকন সুতা, ঠিক আছে? চিকন সুতা আস্তে আস্তে মোটা হয় কি জন্য? জল বিয়োজনের কারণে। তাহলে এখানে একটা সিঙ্গেল স্টার দিয়ে লিখো, জাস্ট জল বিয়োজন লিখবা। সিঙ্গেল স্টার দিয়ে লিখো জল বিয়োজন। সিঙ্গেল স্টার মানে এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তবে এইখানে একটা ট্রিপল স্টার দিবা। এখন যেটা বলবো এটা হচ্ছে ট্রিপল স্টার, সেটা হচ্ছে যে প্রাণী কোষে ভালোভাবে ফোকাস করবা। আমি প্রশ্নটাও বলে দিব কীভাবে আসতে পারে। প্রাণী কোষে ট্রিপল স্টার দিবা, এটা ক্রোমোজোমগুলো, প্রাণী কোষে ক্রোমোজোমগুলো নিউক্লিয় ঝিল্লির, নিউক্লিয় ঝিল্লির এক স্থানে জড়ো হয়। এক স্থানে জড়ো হওয়াকে, এক স্থানে জড়ো হওয়াকে পোলারাইজড বিন্যাস বলে। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, পোলারাইজড বিন্যাস বলে। তার মানে অ্যাকচুয়ালি তুমি ল্যাপটোটিনে পোলারাইজ বিন্যাস দিবা। ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি, সেটা হচ্ছে এটা যদি ভাইয়া নিউক্লিয়াস হয়, তোমরা দেখবা ক্রোমোজোমগুলো এক জায়গায় এসে এভাবে জড়ো হবে। ক্রোমোজোমগুলো এভাবে এক জায়গায় এসে জড়ো হবে। এখানে আমি ধরো 4টা নিউক্লিয়াস আঁকছি, সরি 4টা ক্রোমোজোম আঁকছি, 1 2 3 4। এই 4টা ক্রোমোজোমগুলো এক জায়গায় এসে জড়ো হয়, তো একটা নির্দিষ্ট পোলের দিকে ঝুঁকে গেছে। দেখো এই পোলে খালি একটা, এই পোলে এগুলো এসে ঝুঁকে গেছে, একটা নির্দিষ্ট পোলের দিকে এসে ঝুঁকে গেছে, ওই পোলটা খালি। তার মানে একটু নির্দিষ্ট পোলের দিকে এসে যেহেতু জড়ো হচ্ছে, যেহেতু পোল, তাই এটাকে বলা হয় পোলারাইজ বিন্যাস। পোলের দিকে আসছে, পোল মানে বুঝো তো মেরু, পোলের দিকে আসছে, তাই এটাকে বলে পোলারাইজ বিন্যাস। এবং এটা শুধু প্রাণী কোষে হবে, উদ্ভিদ কোষে হবে না। তো প্রশ্ন এভাবে আসতে পারে যে পোলারাইজ বিন্যাস নিচের কোন উপপর্যায়ে দেখা যায়? প্রশ্ন এভাবে আসবে যে পোলারাইজ বিন্যাস নিচের কোন উপপর্যায়ে দেখা যায়? পোলারাইজড বিন্যাস নিচের কোন উপপর্যায়ে দেখা যায়? তাহলে আনসার কি বলতো? নিচের কোন উপপর্যায়ে দেখা যায়? তাহলে আনসার কি বলতো ভাইয়া? আনসার ল্যাপটোটিন। যে ভাইয়া ট্রিপল স্টার দিয়ে দিছি, শিখবা, অবশ্যই শিখবা। আচ্ছা ভাইয়া আর কিছু জানতে হবে এখান থেকে, আরেকটা জিনিস জানবা এখান থেকে, জাস্ট আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে
ট্রিপল স্টার এটাও ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, বহু ক্রোমোমিয়ার দেখা যায়। এগুলো পড়ানোর পর কিন্তু কিছু প্রশ্ন দিব তোমাদেরকে সলভ করার জন্য। ভাইয়া তো আগেগুলো পড়াই দিচ্ছি, তারপর তোমাদেরকে প্রশ্ন দিব, দেখবা তোমরা পারবা। হ্যাঁ, ক্রোমোজোমে বহু ক্রোমো জানো যে যখন তোমরা ক্রোমোজোম আঁকো তখন এখানে এভাবে গুটি গুটি জিনিস দেখতে পাও না, এভাবে লাল গুটি গুটি জিনিস দেখতে পাও না ক্রোমোজোমে। এই যে গুটি গুটি জিনিস এগুলো দেখতে পাও, এগুলাকেই বলা হয়, গুটি গুটি জিনিসগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তো প্রশ্নে এরকম আসতে পারে, নিচের কোন উপপর্যায়ে ক্রোমোমিয়ার দেখা যায়? প্রশ্নে এরকম আসবে, নিচের কোন উপপর্যায়ে ক্রোমোমিয়ার দেখা যায়? আনসার কি? ল্যাপটোটিন। তাহলে ভাইয়া ল্যাপটোটিন সম্বন্ধে কি জানতে হবে? ট্রিপল স্টারের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, আর একটা হচ্ছে পোলারাইজ বিন্যাস। এই দুইটা জিনিস জানবা, ল্যাপটোটিন হয়ে গেছে। ওকে ভাইয়া আসো, ল্যাপটোটিনের পর কি জানতে হবে? আমি নোট দিব, তোমরা নোট নিয়ে অধৈর্য হবে না, আমি নোট দিব। এইবার আসো জাইগোটিন, খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা উপপর্যায়। ভালোভাবে মনোযোগ দাও, এগুলা পড়া মানে এক একটা কোয়েশ্চেন পাওয়া। ভালো করে মনোযোগ দাও, এগুলা পড়া মানে এক একটা কোয়েশ্চেন পাওয়া। জাইগোটিন শব্দটা অর্থ যদি ভাঙো, টিন অর্থ সুতা, জাইগো অর্থ হচ্ছে জোড়া, তার মানে জাইগোটিন শব্দের অর্থ হচ্ছে জোড়া সুতা। তোমরা জানো, তোমরা যখন এভাবে আঁকো, তোমরা জানো যে পিতা থেকে একটা ক্রোমোজোম আসে, পিতারা একটু, আমরা পোলা মানুষ একটু কালো হই তো কালো দিছি, হ্যাঁ, আর মেয়েরা একটু লাল হয়, তো মেয়েদেরটা দিছি লাল। এই পোলারা একটু কালো হয়, মেয়েরা একটু লাল হয়। তাহলে দেখো, পিতা থেকে একটা ক্রোমোজোম আসে, মাতা থেকে একটা ক্রোমোজোম আসে। পিতা থেকে একটা ক্রোমোজোম আসে, মাথা থেকে একটা ক্রোমোজোম আসে, আর ক্রোমোজোম এসে এভাবে জোর বাঁধে। দেখছো আমি এখানে একটা জোর, আচ্ছা জোর, তুমি কাপল কখন হইতে পারবা? পোলা কাপল হয়, মাইয়া কাপল হয়? কখনো দেখছো পোলা কাপল হইতে, মাইয়া কাপল হইতে? ওই দেখ দুইটা কাপল বসে আছে, পোলা, ওই দেখ দুইটা কাপল বসে আছে, মাইয়া। কখনো বলো না? যখন ছেলে মেয়ে বসে থাকে একসাথে, তখন তোমরা কমেন্ট করো যে দেখ কাপল বসে আছে, কাপল দেখা যায়, এভাবে বলো। তো সবসময় ছেলে মেয়ের সাথেই হবে কাপল। তো এই যে কাপলকে বলি আমরা জোড়া, তার মানে এটা জোড়া, আমরা বুঝে গেছি, এটা জোড়া বুঝে গেছি। তবে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এখন তোমরা বলবো ভাইয়া ক্রোমোজোম মানে তো বুঝি, কিন্তু হোমোলোগাস জিনিসটা বুঝলাম না। ভাইয়া একদম সোজা, হোমো মানে কি রে, আর লোগোস মানে কি রে? হোমো মানে হচ্ছে সমান, আর লোগোস আছে লোগো থেকে। তোমরা লোগো দেখো না, লোগো বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো আছে না? লোগো মানে হচ্ছে আকৃতি, সমান আকার আকৃতি বলো। লোগো হচ্ছে সমান আকার আকৃতি। তাহলে হোমোলোগাস কাদেরকে বলবো জানো? যদি আমরা দুইটা ক্রোমোজোম দেখি, যেটা পিতা থেকে আসছে এবং মাতা থেকে আসছে, এবং এটাও দেখতে হবে তাদের সমান আকার আকৃতি আছে কিনা। তোমরা একটু দেখো, আমি এটা যতটুকু হাইটের দিছি, যেরকম আকৃতির দিছি, আমি এটাকেও ততটুকু হাইটের দিছি, সেরকম আকৃতির দিছি। মানে দুইজনের মধ্যে মিল আছে। অনেক কি হয়, মনের মিল না থাকলে কিন্তু কাপল হয় না, মনের মিল থাকলে কাপল হয়। সো এদের মধ্যে কিন্তু মিল আছে, এ যতটুকু হাইটের, এও ততটুকু হাইটের, দুজনের সেম হাইটের। তাহলে তাদেরকেই তুমি হোমোলোগাস বলতে পারবা। এখন একটা জিনিস দেখে, এটাকে হোমোলোগাস বলতে পারবা কিনা দেখো। একটা হচ্ছে এক্স ওয়াই, তোমরা জানো পোলাদের একটা এটাকে বলে সেক্স ক্রোমোজোম জোড়া, এক্স ওয়াই। তোমরা কি জানো এক্স দেখতে কিরকম? আমি একটা এক্স ক্রোমোজোমটা তোমাদেরকে দেখাচ্ছি। এক্স ক্রোমোজোমটা হচ্ছে বাটি টাইপসের, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, কালো দিছে, আর এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এখন তুমি বলো
এই যে জোড়াটা এটা নিশ্চিত জোড়া, বিকজ একসাথেই আছে, কিন্তু এটাকে তুমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবা? দেখি বলো তো, এটা তো জোড়া বোঝা যাচ্ছে, এটা পিতারটা এটা মাতারটা, কিন্তু বলো তো এই সেক্স ক্রোমোজোম জোড়াটাকে তুমি হোমোলোগাস বলতে পারবা? কেন বলতে পারবে না? যদি না হয় কেন বলতে পারবো না? বিকজ সমান আকার আকৃতি নয়। এই দেখো এখন একাডেমিক লেভেলে আমি পড়াশোনা করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো তোমরা একাডেমিকে আমি শুধু এতটুকু আরও বিস্তারিত পড়াই। ঠিক আজকে একটু সময় পাচ্ছি, মেবি আজকে পড়াশোনা একটু কম আছে, এই জন্য আমি এভাবে বুঝাচ্ছি, ঠিক আছে। সো দেখো এটাকে তুমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কখনো বলতে পারবে না। তার মানে পুরুষদের যে সেক্স ক্রোমোজোম জোড়া এটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম জোড়া না, বিকজ দেখো একটা বাইটটা একটা লম্বা। আমি বলছি হোমোলোগাস হইতে হলে সমান আকার আকৃতি হইতে হবে। আচ্ছা মেয়েদের সেক্স ক্রোমোজোমটা দেখেন তো ভাইয়া, এক্স 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 দোনোটাই তো সেম, তার মানে দোনোটাই সেমই হবে ভাই, দোনোটাই কিন্তু সেম হবে। তাহলে মেয়েদের এই সেক্স ক্রোমোজোম জোড়াকে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবা, মেয়েদেরটা বলতে পারবা, কিন্তু ভাই ছেলেদেরটা নেভার, বিকজ ওয়াইটা একটু বাইটটা বেশি, তো এটা হোমোলোগাস না। এখন এই জন্য এখানে একটা টপিক আসবে, সেটা হচ্ছে এই জন্য এখানে একটা টপিক আসবে, লিখো আমি বলতেছি, লিখো আমি বলতেছি, সেটা হচ্ছে নাম্বার 1 ট্রিপল স্টার দিবা, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়, হোমোলোগাস খুবই ইম্পর্টেন্ট ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। তাহলে দেখছো আমরা যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি করছি এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর একটা ট্রিপল স্টার দিয়ে লিখো, পুরুষদের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কয়টা, মহিলাদের ক্ষেত্রে কয়টা? পুরুষদের ক্ষেত্রে প্রতি কোষে হোমোলোগাস ক্রোমোজোম কয়টা, মহিলাদের ক্ষেত্রে প্রতি কোষে হোমোলোগাস ক্রোমোজোম কয়টা? তোমরা কি জানো আমাদের প্রতি কোষে কয় জোড়া ক্রোমোজোম আছে? অ্যান্সার হচ্ছে 23 জোড়া। দেখি আমাকে এবার বলো, তাহলে ভাইয়া পুরুষদের হোমোলোগাস ক্রোমোজোম কয় জোড়া? এটা এক জোড়া, জাস্ট এটা হচ্ছে এক জোড়া। তাহলে এরকম 23 জোড়া ক্রোমোজোম আমাদের প্রতি কোষে থাকে। এটা হচ্ছে কি প্রতি কোষের হিসাব, এটা হচ্ছে কি হিসাবে? প্রতি কোষ, এটা হচ্ছে কি হিসাবে? প্রতি কোষ। দেখি তোমরা তোমাদের মাথায় বুদ্ধি টুদ্ধি আসেনি যে প্রতি কোষে পুরুষদের কয় জোড়া হোমোলোগাস হবে আর মহিলাদের স্ত্রীদের কয় জোড়া ক্রোমোজোম হবে? দেখি মাথায় বুদ্ধি শুদ্ধি আসে নাকি, বেসিক টেসিক আসে নাকি, একটু বলো, একটু বলো দেখি তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আসেনি যে এই পুরুষদের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাহলে পুরুষদের প্রতি কোষে কয় জোড়া হোমোলোগাস আর মহিলাদের কয় জোড়া হোমোলোগাস? মাথায় বুদ্ধি শুদ্ধি আসেনি? দেখো পারতেছো তো না? আমি চেক করি কমেন্ট। 23 জোড়া কার ভাই, পুরুষ না মহিলা? এটা একটু ইন্ডিকেট করে দিতে হবে তো, পুরুষের 23 জোড়া না মহিলার 23 জোড়া, বা পুরুষের কয় জোড়া মহিলার কয় জোড়া? পুরুষদের 22 জোড়া, ভেরি গুড, পুরুষদের 22 জোড়া আর স্ত্রীদের 23 জোড়া। একটু আগে আমি এক্সাম্পল দিছি, তোমরা জানো যে প্রতি কোষে যদি 23 জোড়া থাকে তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষদের ক্ষেত্রে দেখবা অটোজোম, এ দিয়ে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম XY। মহিলাদেরও অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হোমোলোগাস, সবগুলো 22 জোড়া হোমোলোগাস, কিন্তু এটা হোমোলোগাস না, একটু আগেই দেখেছি। তাই পুরুষদের 22টা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, আর মহিলাদের এটা তো 22টা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, আর এটাও কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তাহলে মহিলার 22, 22 একে 23, 22, 22 একে 23, এখানে শুধু 22। তাহলে পুরুষদের 22টা, মহিলাদের 22টা। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না? বুঝতে পারছো কিনা? ইন্টারেস্টিং কিনা? ওকে, ইন্টারেস্টিং কিনা ভাইয়া? ভেরি গুড, ওকে, আর কিচ্ছু জানতে হবে না। এইবার আসো, মনে রাখবা, ট্রিপল স্টার দিবা, এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া দেখতেছ,
এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। প্রশ্ন আসবে এরকম, বাইভ্যালেন্ট কোন উপপর্যায়ে সৃষ্টি হয়? আনসার হবে জাইগোটিন। প্রশ্ন আসবে এরকম, আমি বলে দিচ্ছি। বাইভ্যালেন্ট কোন উপপর্যায়ে সৃষ্টি হয়? আনসার হবে জাইগোটিন। হট টপিক বলছি কিনা, এগুলো হট কিনা, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। বাইভ্যালেন্ট কোন উপপর্যায়ে সৃষ্টি হয়? আনসার হচ্ছে জাইগোটিন। সো হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকেই আমরা বাইভ্যালেন্ট বলি। ঠিক আছে, ওকে। তারপর ভাইয়া আর কিছু জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। জোড়া বাঁধার এই প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। লিখো, জোড়া বাঁধার প্রক্রিয়াকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিন্যাপসিস বলে। জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। এই যে সিন্যাপসিসের উপর জোর দিবা। প্রশ্ন এভাবে আরেক ধরনের করতে পারে যে সিন্যাপসিস কোন উপপর্যায়ে দেখা যায়? তাও সেম আনসার কোথায়? জাইগোটিন। তাহলে জাইগোটিনের জন্য তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়, এটা জানা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাইভ্যালেন্ট থাকে, এটা জানা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে সিন্যাপসিস প্রক্রিয়াটা কোথায় হয়? জাইগোটিন হয়, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা আমি এদিকে লিখি, সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেন্ট্রিওলের বিভক্তি। এটা লিখো, এটাও কিন্তু ট্রিপল স্টার দাও। সেন্ট্রিওলের বিভক্তি কোন উপপর্যায়ে ঘটে? সেন্ট্রিওলের বিভক্তি কোন উপপর্যায়ে ঘটে? সেন্ট্রিওলের বিভক্তি, প্রশ্ন বলে দিচ্ছি, সেন্ট্রিওলের বিভক্তি কোন উপপর্যায়ে ঘটে? জাইগোটিন। তোমরা কি জানো সেন্ট্রিওলের বিভক্তি এখানে কেন হয়? কারণ এখানে সেন্ট্রিওলের বিভক্তি হবে এই জন্য, কারণ তোমরা জানো যে প্রোফেজ 1-এর পর যে ফেজটা আসে সেটা হচ্ছে মেটাফেজ 1। আর তোমরা জানো মেটাফেজ 1-এ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আর স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলে প্রাণী কোষে সেন্ট্রিওল বিভক্তি হইতে হবে, মানে সেন্ট্রিওল একটা থেকে দুইটাতে রূপান্তরিত হবে। কারণ তোমরা জানো দুইটা সেন্ট্রিওল দুই মেরুতে গিয়ে স্পিন্ডল যন্ত্র, স্পাইডারম্যানের মতো এভাবে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে। তাই সেন্ট্রিওল বিভক্তি করলে দুইটা দুই মেরুতে চলে যাবে, একটা এদিকে চলে যাবে আর একটা এদিকে চলে যাবে। তাই সেন্ট্রিওলের বিভক্তি জাইগোটিনে হয়। এই টপিকগুলো মাথায় রাখবা। তাহলে কয়টা জিনিস মাথায় রাখবা? বাইভ্যালেন্ট, সিন্যাপসিস, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, সেন্ট্রিওলের বিভক্তি। তাহলে জাইগোটিন তোমার এখান থেকে একটা কনফার্ম পাওয়া। ঠিক আছে, শেষ। ওকে, এখন জাইগোটিনের ভর আরেকটা গুরুত্বপূর্ণ উপপর্যায় যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে পেকাইটিন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উপপর্যায়, যেখান থেকে মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় প্রশ্ন আসে। তোমরা জানো পেকাইটিনে কি হয়? নাম্বার 1, টেট্রাট সৃষ্টি হয়। এখন একটু না হলে তোমাদেরকে একটু বুঝাই ভাইয়া এই টেট্রাট মানেটা কি। প্যাকাইটিনে কি সৃষ্টি হয়? ট্রিপল স্টার দাও, এটা আমি ডাবল স্টার কেন দিছি। টেট্রাট সৃষ্টি হয় মেডিকেল আসছে। কিভাবে ভাইয়া? এটা নাও, এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা নাও। এই হোমোলোগাস ক্রোমোজোম একটা পিতার একটা মাতার। সেন্ট্রোমিয়ার ব্যতীত, তোমরা জানো কালো জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ব্যতীত এটাকে এভাবে ভাগ করবা লম্বালম্বি। সেন্ট্রোমিয়ার ব্যতীত এটাকে লম্বালম্বি ভাগ করবা। তাহলে বলো সেন্ট্রোমিয়ার ব্যতীত এভাবে যদি ভাগ করো তাহলে এই পিতার ক্রোমোজোমটা কিরকম হয়ে যাবে ভাগ করার কারণে? এরকম হয়ে যাবে। মাতার ক্রোমোজোমটা কিরকম হয়ে যাবে ভাগ করার কারণে? এরকম হয়ে যাবে। তাহলে দেখো এখানে ক্রোমাটিড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4 মানে কি? টেট্রা। তাহলে টেট্রাট, এটাকেই বলা হয় টেট্রাট। টেট্রা মানে কি তোমরা জানো?
এটা এটা গ্রিক গ্রিক অ্যালফাবেট। আমরা যেরকম 1 2 ABC পড়ি ইংরেজিতে, বাংলায় ক খ গ ঘ পড়ি, ঠিক গ্রিক না, গ্রিক মেবি, হ্যাঁ গ্রিক, মনো, ডাই, ট্রাই, টেট্রা, টেট্রা মানে 4, তার মানে এখানে 4টা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই 4টা ক্রোমাটিড সৃষ্টিকে বলা হয় টেট্রাড সৃষ্টি। তো প্রশ্ন আসবে টেট্রাড সৃষ্টি হয় কোন উপপর্যায়ে? আনসার হচ্ছে পেকাইটিন। আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে কি? পেকাইটিন। আনসার হচ্ছে কি? পেকাইটিন। এবং তোমরা জানো এই যে এটা দেখো, এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা দেখো, একটা কালো কালার একটা লাল কালার, এই দুইটা ক্রোমাটিড মানে এই দুইটা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তোমরা জানো কি না? নন সিস্টার মানে কি রে ভাই? সিস্টার মানে আপন বোন, আর নন সিস্টার মানে আপন বোন নয়। দেখো একটা কালা একটা লাল, দোনোটা কি সেম? দোনোটা কি সেম ক্রোমোজোমের? তো সেম ক্রোমোজোমের হইলে কি আমি সিস্টার বলতে পারবো? পারবো না, নন সিস্টার বলবো। এই সিস্টার মানে আবার নার্স না। অনেক সময় মেডিকেলে গেলে, হাসপাতালে নার্সকে সিস্টার ডাকতে হয়, সিস্টার সিস্টার, ওকে, নন সিস্টার। কিন্তু তুমি যদি এই কালোর সাথে এই কালো কম্পেয়ার করো, মানে এটার সাথে এটা, তখন এটা একই ক্রোমোজোমের। অথবা এই লালের সাথে এই লালটা কম্পেয়ার করো, তখন এটা একই ক্রোমোজোম, তখন বলতে হবে সিস্টার, তখন বলতে হবে সিস্টার। এখন এটা কেন বলতেছি? কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এটা কতটা যে গুরুত্বপূর্ণ, ক্রসিং ওভার। তাহলে অনেকে কনফিউজ হয়ে যায় ভাইয়া, যদি প্রশ্ন আসে ভাইয়া ক্রসিং ওভার কোথায় হয়, তাহলে আনসার কি হবে? চোখ বন্ধ করে প্যাকেটিন দাগাবা। যদি কখনো ক্রসিং ওভার কোথায় হয় তোমাকে জিজ্ঞেস করে, চোখ বন্ধ করে প্যাকেটিন দাগাবা। চোখ বন্ধ করে কি দাগাবা? প্যাকেটিন দাগাবা। ক্রসিং ওভার কেমনে হয় সেটা জানো? সেটা হচ্ছে এইভাবে একটা জায়গা ভেঙে যাবে, এইভাবে একটা জায়গা ভেঙে যাবে, এবং এভাবে ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা এক্স আকৃতির শেপ তৈরি হবে। আমি দেখাচ্ছি, এখানের একটা এক্স আকৃতির শেপ তৈরি হবে। এই দেখছো এক্স না? এই জিনিসটাকে দেখো, এটা এক্সের দেখতে লাগতেছে না? এইভাবেই জিনের বিনিময় হবে। এটাকে বলা হয় কি? জিনের বিনিময়। এখন জিনের বিনিময় কার মধ্যে হয়েছে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়েছে। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিড। কেন নন সিস্টার? একটা কালা একটা লাল, একটা কালা একটা লাল, তাহলে নন সিস্টার না? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় হবে। আর দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এই সংজ্ঞাটা শিখতে হবে, এটা পরীক্ষায় আসবে। যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড লিখো এখানে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটি, এটা অবশ্য আমি ক্রসিং ওভারেও বলবো, দুটি নন সিস্টার, এই ডেফিনেশনটা শিখতে হবে, এটা পরীক্ষায় আসবে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়, এই ডেফিনেশনটা পরীক্ষায় আসবে। জিনের বিনিময়কে ক্রসিং ওভার বলে। শেষ। ক্রসিং ওভার হয় প্যাকেটিনে, টেট্রার সৃষ্টি হয় প্যাকেটিনে। আর কি লাগে? আরেকটা জিনিস শিখবা, আর শেখার দরকার নাই, সেটা হচ্ছে কায়াসমা সৃষ্টি। কায়াসমা সৃষ্টি তোমরা কি জানো? কায়াসমা মানে কি? জেনে ফেলছো, আমি বলে দিছি এখানে। এই যে এক্স আকৃতির যে স্থানটা দেখতেছো, এটাই হচ্ছে কায়াসমা। তাহলে মনে রাখবা কায়াসমা কিরকম? এক্স আকৃতির। তাহলে কায়াসমা কি, কোনটাকে বলা হচ্ছে? এই যে এক্স আকৃতির যে শেপটা তৈরি হয়েছে, এই এক্স আকৃতির স্থানটাকে বলা হয় কায়াসমা। তাহলে কায়াসমা দেখতে কিরকম? এক্স আকৃতি। এই তিনটা জিনিস হট, প্রশ্ন আসলে এই তিনটা জিনিস থেকে আসবে, আর শিখার দরকার নাই। প্রশ্ন আসলে এই তিনটা জিনিস থেকেই আসবে, আর শিখার দরকার নাই। আমি যা বলতেছি শুধু এগুলো পড়ে যাবা, প্রশ্ন অটোমেটিক পারবা। হ্যাঁ, একটু যেভাবে বলতেছি সেভাবে পড়ে যাও কষ্ট করে, পারবা। তুমি পারবা। তুমি পারবা না কেন? তুমি পারবা। সবাই পারতেছে, তুমি পারবা না কেন? পারবা। জাস্ট এই তিনটা জিনিস প্যাকেটিং থেকে পড়ে যাবা, কমন আসলেই কমন, এই তিনটার বাইরে আর আসবে না। শেষ। ওকে ভাইয়া, প্যাকেটিং শেষ করে দিলেন? আর আছে কি ভাইয়া? আর আছে প্যাকেটিনের পরে কি রে? ডিপ্লোটিন। প্যাকেটিনের পর কি? ডিপ্লোটিন। ডিপ্লোটিনে জাস্ট দুইটা জিনিস জানবা, ডিপ্লোটিনে জাস্ট দুইটা জিনিস জানবা।
ডাবল স্টার দাও, ট্রিপল স্টার দেওয়ার দরকার নেই। সেটা হচ্ছে তোমরা জানো ক্রসিং ওভারের পর মানে এই যে হোমোলোগাস ক্রোমোজোম যারা দেখতেছ তাদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। আমি একটু জাস্ট আগে একটু বলি, এই যে দেখো এই হোমোলোগাস ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই যে এটার যে সেন্ট্রোমিয়ার, এদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। তো বিকর্ষণ শুরু হওয়াতে এরা দূরে সরে যেতে চাইবে। তোমরা জানো বিকর্ষণ হলে দূরে সরে যায়। তো দূরে সরে যাওয়ার সময় এই জায়গায় মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, আর এই গ্যাপটাকে বলা হয় লুপ। লুপ মানেই তো গ্যাপ বা গর্ত। তার মানে এখানে একটা কথাই শিখবা, সেটা হচ্ছে কায়াসমাই দুটি ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণের কারণে লুপ সৃষ্টি হয়। লুপ সৃষ্টি হয়, এটাই জাস্ট মাথায় রাখো। লুপ কথাটাই মাথায় রাখো, কারণ তুমি প্রশ্নে যদি লুপ কথাটা পাও তাহলে বুঝে যাবা কোন উপপর্যায়ের কথা বলা হচ্ছে। জাস্ট লুপ কথাটাই মাথায় রাখো, পুরো ওয়ার্ডটা বলার দরকার নেই। লুপ সৃষ্টি হয় কোথায়? ডিপ্লোটিনে। এই যে সেন্ট্রোমিয়ার বিকর্ষণের কারণে এরা দূরে সরে যায়, ফলে এখানে লুপ সৃষ্টি হয়। বুঝা গেছে? জাস্ট এটাই মাথায় রাখো, লুপ সৃষ্টি হয়। তারপরটা ট্রিপল স্টার দাও, আর কিছু জানার দরকার নাই। প্রান্তীয়করণ যে ইংরেজি নামটা মাথায় রাখতে হবে, টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন ইংরেজি জানতে হবে, কারণ অনেক সময় বাংলাটা না বলে ইংরেজি বলে। প্রান্তীয়করণ শুরু হয়, এই টপিকটা, এই লাইনটা মাথায় রাখবা। বলবে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন শুরু হয় কোন উপপর্যায়ে? আনসার হবে ডিপ্লোটিন। অনেকে ডায়াকাইনেসিস আর ডিপ্লোটিন নিয়ে কনফিউশনে পড়ে, কেন জানো? কারণ ডিপ্লোটিনেও ডি আছে, ডায়াকাইনেসিসেও ডি আছে। আর যখন এই প্রান্তীয়করণ দেখে না, তখন আরও বেশি কনফিউজ হয়ে যায়, কারণ প্রান্তীয়করণ ডিপ্লোটিনে শুরু হয়, ডায়াকাইনেসিসের চলমান থাকে। এখন দেখো অনেকে মনে করে তাহলে তো ভাইয়া প্রান্তীয়করণ দুইটাতেই হয়, তাহলে ভাই আমরা কনফিউজ হয়ে গেলাম যে কোনটা দেখাবো, ডিপ্লোটিনে হয় না ডায়াকাইনেসিস। আরে ভাই প্রশ্ন পড়তে হবে তোমাকে, প্রান্তীয়করণ শুরু হয় বলছে, স্টার্টটা কোথায় হবে? ডায়াকাইনেসিস হবে, ডায়াকাইনেসিস লাস্টের ফেজ, সাব ফেজ। ডিপ্লোটিনটা আগের না, আগে ডিপ্লোটিনেই তো হবে, তারপর ডায়াকাইনেসিস এটা কন্টিনিউয়াসলি থাকবে, চলমান থাকবে। তার মানে প্রান্তীয়করণ শুরু হয় বললে অবশ্যই ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এখানে আনা যাবে না। তোমরাও কনফিউজ হবা না, অপশনে কিন্তু ডায়াকাইনেসিস দিয়ে তোমাদেরকে কনফিউজ করবে। অপশনে ডিপ্লোটিনের পাশাপাশি ডায়াকাইনেসিস দিয়ে তোমাদেরকে কনফিউজ করবে, কিন্তু তোমরা কনফিউজ হবে না, কারণ শুরু হবে এই ডিপ্লোটিন, বিকজ ডিপ্লোটিন আগে, যেটা আগে সেখানেই তো শুরু হবে। এটা মাথায় রাখবা। শেষ। ডিপ্লোটিন নিয়ে আর কিচ্ছু জানার দরকার নেই, লাস্টটা জানবা ডায়াকাইনেসিস শুধু একটা জিনিসই পড়বা, খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিবা, সেটা হচ্ছে নিউক্লিওলাস, ওই আগের মতো নিউক্লিওলাস ও নিউক্লিও মেমব্রেনের অবলুপ্তি ঘটে, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, অবলুপ্তি ঘটে। আসলে এটাই আসবে ডায়াকাইনেসিস থেকে, আর আসবে না। জাস্ট এটাই মাথায় রাখবা, নিউক্লিওলাস মানে কোষের নিউক্লিয়াসের ভিতরে যে কালো জিনিসটা থাকে ওইটা, ও নিউক্লিয়াসের যে মেমব্রেন সেগুলো অবলুপ্তি ঘটবে, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এটা শুধুমাত্রই ডায়াকাইনেসিস, যেহেতু ডায়াকাইনেসিস লাস্টের ফেজ, তো ডায়াকাইনেসিসই তো হবে, ডায়াকাইনেসিস সবার লাস্টের সাব ফেজ না, সো এটাই হবে। তাহলে দেখো ভাইয়া কি পড়াইছি, এই 5টা সাব ফেজ হট টপিক, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে মাস প্রশ্ন করে। তাহলে আমি যা বলে দিছি সেগুলো বুঝে পড়বা, এবং কি কনফিউজ থাকতে পারে তুমি হতে পারো সেগুলো ক্লিয়ার করবা। কনফিউশন তুমি এখানে ক্লিয়ার করবা, পরীক্ষা হলে কীভাবে কনফিউশন ক্লিয়ার করতে গেলে ওখানেই মারা খাওয়া। সো তোমাকে যা কনফিউশন ক্লিয়ার করার বাসাই করতে হবে, আর পরীক্ষা হলে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সো আশা করি তোমরা বলো এই 5টা টপিক আমাদের আর বেশি কিছু নাই, জাস্ট 2টা টপিক পড়াবো, ক্লাস শেষ। আমাকে বলো এই 5টা হট টপিক থেকে কি প্রশ্ন আসলে তোমরা পারবা কিনা, কনফিডেন্সলি বলো ভাই এই 5টা হট টপিক, মানে ল্যাপটোটিন, তারপর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস, এই জায়গা থেকে যদি ভাই আমাকে প্রশ্ন করে, সেটা মেডিকেল হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক, ভাই আমি পারবো, কনফিডেন্সলি বলো আমি পারবো। আমার আর 2টা টপিক আছে।
সবার কনফিডেন্স, খুব খুশি লাগতেছে তোমাদের কনফিডেন্স দেখে। এই কনফিডেন্সটাই আমার দরকার, তোমাদের এই কনফিডেন্সটা আমাদের দরকার। তোমাদেরকে আমি আবার বলতেছি, লাইভে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাদের উপকার হবে। লাইভটা শেয়ার করে দাও, এখানে অনেকে শেয়ারের মাধ্যমে লাইভ সম্বন্ধে অবগত হবে। অনেকে জানে না, বিকজ আমি এখানে ক্লাস নিচ্ছি, বেশি দিন হচ্ছে না, সো অনেকে জানবে না, সেটা স্বাভাবিক। তো জানানোর দায়িত্ব কিন্তু তোমাদের, আমার না। তোমরা যদি উপকৃত হচ্ছ বলে মনে করো, তাহলে ফ্রেন্ডদেরকে জানাবা, লাইভটা শেয়ার করবা। হ্যাঁ, তোমরা উপকৃত হবা, তাদেরকেও উপকৃত করবা, ঠিক আছে? আর কখনো মনে রাখবা, হিংসা বিদ্বেষ এগুলো নিজেদের মধ্যে রাখবা না। অনেকে আমি বলি, এই মোরাললেস যদি তুমি এখন থেকে না শিখো, ইউনিভার্সিটি লেভেলে গিয়ে এগুলো তোমার কেউ শিখাবে না। সত্যি, তুমি ইউনিভার্সিটি লেভেলে যে যার মতো, তুমি একটা ভালো ইউনিভার্সিটির চান্স পাও বা যে কোনো জায়গায় চান্স পাও, ওখানে তোমাকে কেউ মোরাল শিখাবে না, কারণ ওই মোরাল শেখানোর বয়স কিন্তু মানে তোমার নাই। আর তোমার যা শেখার এখন থেকেই শিখতে হবে। কখনো কোনো একটা ভালো জায়গায় চান্স পেয়ে নিজের অহংকার বোধটা আনবা না, যে আমি তো বুয়েটে পড়ি, আমি তো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো মেডিকেলে পড়ি। এগুলো কখনো নিজেদের মধ্যে আনবা না, বিকজ আমরা আসি কয়দিন, অহংকার করে লাভ নেই। একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে পড়ে, সে যেরকম ব্রিলিয়েন্ট, তুমিও সেরকম ব্রিলিয়েন্ট। ভাগ্যের সহায়তায় বা ওই সার্টেন টাইমে সে ঠিকমতো ইউটিলাইজ করতে না পারায় হয়তো সে ওখানে পড়তেছে। আর যাদের টাকা আছে তারা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এটা হচ্ছে কথা। সো যে জায়গায় যাও, ফ্রেন্ডদের সার্কেল যেটা থাকবে সেটা সবসময় বজায় রাখবা। এমন না যে তুমি ভালো ইউনিভার্সিটিতে টিকে গেছো, এই জন্য তোমার আগেরকার যে আড্ডা মারার যে বন্ধুগুলো ছিল তাদেরকে ভুলে গেছো। বা এমন না যে তুমি অহংকার করে বলতেছ যে তোদের সাথে আমি চলবো কেন, এখন তো আমি চলবো বুয়েটের পোলাবাইনের সাথে, আমি তো এখন চলবো ঢাকা মেডিকেলের পোলাবাইনের সাথে, আমি তো চলবো এখন ইউনিভার্সিটির পোলাবাইনের সাথে। সো এগুলো কখনো আনবা না, হ্যাঁ? আর হিংসা বিদ্বেষ এগুলো তো ভালো না। ওকে, এখন দেখো যেটা আমরা বলবো, লিখো মিউসিসের গুরুত্ব। মিউসিসের গুরুত্ব ভাই একটা টেকনিক দিয়ে দিচ্ছি, টেকনিক দিয়েই মাথায় রাখবা। মিউসিসের গুরুত্ব, টেকনিকটা পড়বা খালি, আর কিছু পড়ার দরকার নেই। টেকনিকটা একটু মাথায় রাখবা। তোমরা ক্রোয়েশিয়া নামক দেশ চিনো না? ক্রোয়েশিয়া, এই কারা কারা ক্রোয়েশিয়া চিনো? যারা ফুটবল ভক্ত আমার মতো, ফুটবল ভক্ত, তারা কিন্তু ফ্যান, যেটা বলে ভক্ত মানে ফ্যান। সো তারা ক্রোয়েশিয়া তো অবশ্যই চিনবা। ক্রোয়েশিয়া একটা দেশ, এবং ক্রোয়েশিয়া নামক যে দেশটা ফুটবল খেলে, ভালো ফুটবল খেলে তোমরা। এবং ক্রোয়েশিয়া একজন ফুটবলার আছে, স্টার প্লেয়ার আছে, চিনো? লুকা মদ্রিচ। কারা কারা খেলা দেখো? লুকা মদ্রিচ আছে, তো ক্রোয়েশিয়ার একজন বেস্ট প্লেয়ার। আরেকটা বেস্ট প্লেয়ার আছে ক্রোয়েশিয়ার, রাকিটিচ। বার্সেলোনায় আগে খেলতো, এখন কোথায় খেলে? সেভিয়াতে খেলে। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদে খেলে, তাই না? সো ক্রোয়েশিয়া তো তোমরা জানো 2018 বিশ্বকাপে রানার্স আপ হয়েছে, ফাইনালে ফ্রান্সের সাথে খেলা ছিল। চিনার তো কথা, 2018 বিশ্বকাপ যারা দেখছে তারা চিনার কথা। ক্রোয়েশিয়া কিন্তু রানার্স আপ হয়েছিল। তো ক্রোয়েশিয়া তোমরা চিনো। ক্রোয়েশিয়ার যে ক্রো আছে, ক্রোয়ের সাথে ক্রোমোজোমের ক্রো মিল আছে, তো এই জন্য এখান থেকে আনবো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। এই কথাটা কি তোমরা বুঝো ভাইয়া? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব মানে কি? বুঝো? আচ্ছা, আমি ব্যাপারটা একটু বুঝাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে আমার জনন মাতৃকোষ, আর আমরা জানি জনন মাতৃকোষ হচ্ছে টুয়াইস এন। জনন মাতৃকোষে মিউসিস যদি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে এটা হয়ে যায় এন, এটা হয়ে যায় এন। এখানে ঘটছেটা কি? এখানে ঘটছে মিউসিস। আর কেন মিউসিস? এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এটাকে আমরা বলি শুক্রাণু, এটাকে আমরা বলি ডিম্বাণু। আর খেয়াল করো, এটা হচ্ছে একটা মানুষ। আচ্ছা, এটাকে শুক্রাণু বলার দরকার নেই তো, এটাকে দোনোটাকে শুক্রাণু বলো। যদি এটা আমি মানুষের কি বলি, ধর এটা ছেলে বলি বা পুরুষ বলি, ছেলের মিউসিসে কিন্তু শুক্রাণু তৈরি হবে,
আর মেয়ের মিওসিসে এটা যদি মেয়ে হয়, এখানেও এন, এখানেও এন, মেয়ের মিওসিসে কি তৈরি হবে? এগুলো হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু, দেখো শুক্রাণু বলো বা ডিম্বাণু বলো, দোনোটাই এন এন। এখন তুমি কখনো বা এটা ধরো তোমার মা, মেয়েটে না বলি, এটা ধরো তোমার মা, এটা হচ্ছে তোমার বাবা। তোমার বাবা শুক্রাণু তৈরি করবে, তোমার মা ডিম্বাণু তৈরি করবে। তুমি কখনো বা জানো, তুমি যখন এই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটবে, মানে এই এন এর সাথে এন এর, এটা এন এটা এন, এই এন এর সাথে এন যখন মিলন ঘটবে তখন এটা হবে 2n, আর এটা হচ্ছে তুমি। তাহলে আমাকে বলো তোমার বাবা মা কিরকম, বলো তোমার মা কেমন? তোমার মা কেমন? তোমার মা 2n। তোমার বাবা কেমন? তোমার বাবা 2n। তুমিও কেমন? তুমিও 2n। এই যে ক্রোমোজোম সংখ্যাটা জেনারেশন থেকে জেনারেশনে ঠিক থাকতেছে, সেম থাকতেছে, এটাই হচ্ছে ধ্রুব। ধ্রুব মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা যেরকম থাকবে প্রত্যেক প্রাণীতেই সেরকম, প্রত্যেক প্রজাতিতেই সেরকম থাকবে। মানে আমি যদি 2n হই, আমার ছেলে মেয়েও কিন্তু 2n হবে। তাহলে ধ্রুব কি না, সেম হচ্ছে কি না, চেঞ্জ হয়ে যাচ্ছে কি না? চেঞ্জ তো হচ্ছে না। চেঞ্জ না হলেই এটাকে বলি ধ্রুব। তোমার বাবা 2n, তোমার মাও 2n, তুমিও 2n। এটাই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 2n। আর এটা হচ্ছে কার কারণে? মিওসিসের অবদান। এটা কার অবদান? মিওসিসের অবদান। আশা করি বুঝছো। আজকে সময় পাচ্ছি এজন্য বুঝাচ্ছি অনেক, ঠিক আছে? নাহলে দেখছো গত ক্লাসে কিন্তু এরকম বোঝানোর সময় পাই নাই আমি, ঠিক আছে? ক্রোয়েশিয়ায় গাঁজা মাপা অবৈধ। ক্রোয়েশিয়ায় গাঁজা মাপা অবৈধ। একটু ভালোভাবে খেয়াল করবা, গা দিয়ে একটা মনে রাখতে পারবা, যা দিয়ে একটা মনে রাখবা। গা দিয়ে হচ্ছে গ্যামিট সৃষ্টি। গ্যামিট মানে তো বুঝো তোমরা, অনেকে গ্যামিট আর বাংলা মানে বুঝো না, তাই তাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি জননকোষ। গ্যামিট মানে হচ্ছে জননকোষ সৃষ্টি। আর বর্গের জ দিয়ে কি বলবো? বর্গের জ দিয়ে বলবা জনুক্রম। বর্গের জ দিয়ে বলবা জনুক্রম। তোমরা কি জনুক্রম বুঝো? জনুক্রম মানে হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। তোমরা জানো একটা জীবের দুই ধরনের দশা থাকতে পারে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা, একটা হচ্ছে ডিপ্লয়েড দশা। এই যে পর্যায়ক্রমে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে আবর্তন, এটাই হচ্ছে জনুক্রম। এটা মিওসিসের কারণে হয়। মাপার মা দিয়ে কি মনে রাখতে পারো, বা ম দিয়ে কি মনে রাখতে পারো? ম দিয়ে মনে রাখবা মেন্ডেলের সূত্র। মনে রাখবা মেন্ডেলের সূত্র কিন্তু আমরা সূত্রে কিন্তু মিওসিস অ্যাপ্লাই করি। মেন্ডেলের সূত্রতে আমরা মিওসিস অ্যাপ্লাই করি। তোমরা যদি মেন্ডেলের সূত্রগুলো পড়ো তখন তোমরা দেখবা যে মেন্ডেলের যে জিনগুলা আলাদা হওয়ার সময় আলাদা হয়ে যায় এবং একটা একটা গ্যামিটে প্রবেশ করে। তাহলে গ্যামিট সৃষ্টি হয় কার কারণে? মিওসিসের কারণে। আর মেন্ডেলের সূত্রতেও কিন্তু আমরা গ্যামিট সৃষ্টি করি। প দিয়ে কি হবে? প দিয়ে হবে প্রজাতির স্বকীয়তা রক্ষা। প্রজাতির স্বকীয়তা রক্ষা। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনগুলো কিন্তু তোমার মেডিকেল টেডিকেলে দিয়ে দিবে। প্রজাতির স্বকীয়তা রক্ষা মানে কি বুঝো? সেটা হচ্ছে এই যে আমার ক্রোমোজোম যেরকম 2n ছিল, আমার বাচ্চারও ক্রোমোজোম 2n হবে। তাহলে আমার নেচার যেরকম আমার বাচ্চারও নেচার সেরকম। আমার বাচ্চার নেচার কখনো কি বাঘের মতো হবে? আমার বাচ্চার নেচার কি কখনো বিড়ালের মতো হবে? আমার বাচ্চার নেচার কি কখনো কি বলবো কারোর মতো হবে না? আমার বাচ্চার নেচার কিন্তু একদম মানুষের মতো হবে। তাহলে এই যে প্রজাতি, তাদের যে বৈশিষ্ট্যগুলা সেম রাখতেছে, ঠিক রাখতেছে, এটাই হচ্ছে প্রজাতির স্বকীয়তা রক্ষা। ওকে, শরীয় দিয়ে কি মনে রাখবা? শরীয় দিয়ে হচ্ছে অভিব্যক্তি। যারা অভিব্যক্তি বুঝো না তাদেরকে বলতেছি, অভিব্যক্তি মানে হচ্ছে যে তোমার এই এটাকে কি বলবো আমি, বিবর্তনের কারণে মানুষের মধ্যে যে একটা চেঞ্জ লক্ষ্য করা হয়, বিবর্তনের কারণে যে চেঞ্জ লক্ষ্য করা হয়, ওটা হচ্ছে অভিব্যক্তি। আর এখানে যে বৈধর যে বই দিয়ে মনে রাখবা বৈচিত্র্যতা সৃষ্টি। বৈচিত্র্যতা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। বৈচিত্র্যতা সৃষ্টি। তোমরা জানো মিওসিসের কারণে কিন্তু বৈচিত্র্যতা সৃষ্টি হয়। আর তোমরা এটাও জানো মিওসিসের কারণে বৈচিত্র্যতা কেন সৃষ্টি হয়? ক্রসিং ওভারের কারণে। এগুলা কিন্তু ইয়াতে দিয়ে দিবে, মেডিকেলে দিয়ে দিবে। তো এগুলো একটা একটার সাথে রিলেটেড, এগুলো বেসিক জিনিস। বৈচিত্র্যতা সৃষ্টি হয় মিওসিসেই তো হয়। কেন হয়? ক্রসিং ওভারের কারণে। বিকজ তোমরা জানো ক্রসিং ওভারে জিনের বিনিময় হয়।
আর জিনের বিনিময় হলে মায়েরটা বাবার কাছে, বাবারটা মায়ের কাছে, একটা বিনিময় ঘটলো না, একটা বৈচিত্র্যতা হইল না, এটাই হচ্ছে বৈচিত্র্যতা। এগুলো কিন্তু কি পয়েন্ট যেগুলো এমসিকিউর অপশনে দিবে, সো তোমাকে এগুলো বুঝতে হবে। এটা হচ্ছে মিউজিকের গুরুত্ব, আর কিছু মানার কথা। আরেকটা টপিক সেটা হচ্ছে ক্রসিং ওভার। ওই টপিকটা শেষ করার পরেই আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করতে দিব। এই প্রশ্ন সলভ করার মাধ্যমে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর আমরা আগামীকাল পরীক্ষা নিতে পারবো। তোমরা যারা এখনও পরীক্ষা জানো না তারা এই লাইভ ক্লাসের শুরুতেই পরীক্ষার টাইম সম্বন্ধে বলা হয়েছে, তোমরা দেখে নিও, অথবা আমি পোস্ট করবো, সমস্যা নাই, আমি পোস্ট করবো। পরীক্ষার টাইমটা আমি আবার বলে দিব, সমস্যা নাই। হ্যাঁ, পরীক্ষা হবে ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপর। এটা হচ্ছে ক্লাস 2, এর আগে হয়েছে আমাদের ক্লাস 1, এই দুইটার উপর পরীক্ষা হবে। চলো আমরা এবার মিওসিসের গুরুত্ব তো পড়ে ফেললাম, এইবার যদি একটু ক্রসিং ওভারটা পড়ে ফেলি তাহলেই ফিনিশড। ক্রসিং ওভার, ক্রসিং ওভার থেকে কিন্তু ভার্সিটিতে কোয়েশ্চেন করে, ক্রসিং ওভার থেকে কিন্তু ভার্সিটিতে কোয়েশ্চেন করে। ক্রসিং ওভার সম্বন্ধে কয়েকটা তথ্য জানতে হবে। প্রথম হচ্ছে ক্রসিং ওভার কে আবিষ্কার করে, এটা পরীক্ষায় আসে থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান। কত সালে? 1909 সালে এটা পরীক্ষায় আসছিল যে ক্রসিং ওভার সর্বপ্রথম কে দেখেন, পরীক্ষা আসছিল। আনসার হচ্ছে থমাস হান্ট মর্গান। এই প্রশ্নগুলা মেডিকেলে কম আসে, কে কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এই প্রশ্নগুলো মেডিকেলে কম করে, মেডিকেলে একদম বেসিক প্রশ্ন হয়, কিন্তু এই সকল প্রশ্নগুলা ভার্সিটিতে করে। তাই অন্তত ভার্সিটির জন্য হলেও এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, বুঝা গেছে? তারপর ক্রসিং ওভার সম্বন্ধে আরেকটা জিনিস জানতে পারে, এটা কোথায় দেখেন আবিষ্কার করেন, তো বুঝছো কোথায় দেখেন, সেটা হচ্ছে ভুট্টা উদ্ভিদে। ভুট্টা চিনো না? ভুট্টা উদ্ভিদে প্রথম দেখেন, এটাও কিন্তু আসতে পারে। আরেকটা জিনিস জানতে হবে এটার জন্য, সেটা হচ্ছে ক্রসিং ওভারের সংজ্ঞা, যেটা আমি লিখে দিছি। ক্রসিং ওভার কেমনে হয় সেটা হচ্ছে দুটি, আবার লিখো আমার সাথে সাথে, সমস্যা নাই, যত ভরবা ততই মনে থাকবে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়। আমি একটু আগে লিখে দিয়েছিলাম না, এটা আবার লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। একই জিনিস যত দেখবা তত মাথায় সেট হবে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়কে কি বলে? ক্রসিং ওভার বলে। এটা 4টা অপশন দিবে আনসার ক্রসিং ওভার। এটার মতো সহজ প্রশ্ন আসেনি আর, আল্লাহর দুনিয়া, এটার মতো সহজ প্রশ্ন আর আছে? ওকে, এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। একটা টেকনিক দিয়ে জানবো, একটা টেকনিক দিয়ে ক্রসিং ওভারের গুরুত্ব জানবো, আমাদের ক্লাস শেষ। ওকে, মুছে দিই, লিখো গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব। টেকনিকটা দেখো, ফল চিনো? ফল চিনো নি? ফল, চিটাগাং ভাষায় আমরা ফল বলি, তো এটাকে বলে পাগল। কে পাগল? প্রশ্ন হচ্ছে কে পাগল? জেবা পাগল। কে পাগল রে? জেবা। কারো নাম জেবা আছে এখানে? কারো নাম কি জেবা আছে? তুমি পাগল, যার নাম জেবা সে পাগল, জেবা পাগল। ওকে, দেখো এই জেবার যে আছে, এই জেবার যে আছে, এটা দিয়ে কি লিখবা? এটা দিয়ে লিখবা জিনগত পরিবর্তন। জিনগত বা অবলিক দিয়ে লিখো জেনেটিক বা জিনগত পরিবর্তন। তোমরা জানো ক্রসিং ওভারে কি হয়? জিনের বিনিময় হয়, তাহলে জিনগত পরিবর্তন হয়েছে না? হয়েছে। এখানের বা দিয়ে কি মনে রাখবা বলো তো ভাইয়া? ব দিয়ে কি মনে রাখবা? ব দিয়ে দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে বৈচিত্র্যতা সৃষ্টি, একটু আগেই আমি বলছিলাম বৈচিত্র্যতা। আরেকটা হচ্ছে বৈশিষ্ট্যগত পরিবর্তন। ব দিয়ে দুইটা মনে রাখতে পারবা ভাইয়া, একটা কি দিয়ে দুইটা শব্দ, বৈশিষ্ট্যগত পরিবর্তন। তোমরা জানো জিনের পরিবর্তন মানে বৈশিষ্ট্য পরিবর্তন, কারণ জিনই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
সো এটার পরিবর্তন মানে বৈশিষ্ট্যগত পরিবর্তন, তাই না? পাগল, পাগলের যে পা আছে, পা, প, আর এটা হচ্ছে গ। গ দিয়ে এটা আগে মনে রেখে ফেলো, গ দিয়ে কিছু না, গ দিয়ে হচ্ছে গবেষণা। তোমরা জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক একটা সাবজেক্ট আছে, এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমান প্রেক্ষাপটে সায়েন্সকে আগায় নিতে কতটা সাহায্য করছে সেটা বলে বোঝাতে পারবো না। আর এই পাগলের দুইটা মনে রাখবা, একটা হচ্ছে পা দিয়ে, প দিয়ে প্রজনন বিদ্যা, প্রজনন বিদ্যা, আরেকটা মনে রাখবা প্রকরণ সৃষ্টি। তোমরা কি প্রকরণ বুঝো? বর্তমান প্রেক্ষাপটে তো এটা বুঝতেই হবে প্রকরণ মানে কি। তোমরা কি প্রকরণ বুঝো? প্রকরণ, প্রকরণ বুঝো তোমরা? প্রকরণ মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা, একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা, এটা হচ্ছে প্রকরণ। তোমরা দেখবা যে আমরা একটা ওয়ার্ড ইউজ করি স্ট্রেইন, করোনা ভাইরাসের কারণে দেখছ আমরা করোনা ভাইরাসের যে নতুন নতুন স্ট্রেইন আছে, যেমন বর্তমান কোনটা ওমিক্রন, এই প্রকরণ মানে হচ্ছে স্ট্রেইন, স্ট্রেইন মানে হচ্ছে প্রকরণ। এই যে করোনা ভাইরাসের নতুন নতুন প্রকরণ আবিষ্কার হচ্ছে, করোনা ভাইরাস কিন্তু একটা স্পিসিস, ওই একই প্রজাতির ভিন্ন ভিন্ন অবস্থা। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? মিউটেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মিউটেশনের মাধ্যমে। এই যে করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এটাই হচ্ছে প্রকরণ। ভ্যারিয়েন্ট, প্রকরণ, স্ট্রেইন একই কথা। এই পর্যন্ত করোনা ভাইরাসে কয়টা স্ট্রেইন আছে হিসাব করে দেখো। সাউথ আফ্রিকার একটা স্ট্রেইন দেখলাম, তারপর ইন্ডিয়ার একটা স্ট্রেইন দেখলাম, ইন্ডিয়াতে একটা দেখলাম, বর্তমানে ওমিক্রন। বুঝতে পারতেছ? এগুলোই হচ্ছে প্রকরণ। ঠিক আছে, তো আমাদের এই জিনিসগুলোই জানবা, এগুলো হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। আর কিছু জানতে হবে না, জাস্ট একটা টেকনিক দিয়ে জেনে ফেলবা। তো আমাদের আজকের ক্লাস প্রায় শেষ। আশা করি তোমরা যে পিন কমেন্টে যে তোমাদের ইয়াটা দেওয়া হয়েছে, প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো আনসার করতে পারছো সবাই। এখনও আমি কিছু প্রশ্ন দিচ্ছি, কারণ তোমাদেরকে তো শুধু পড়াইলে হবে না, কিছু প্রশ্ন তো অন্তত দেখতে হবে চেক করে যে তোমরা পারো কি না আদৌ, বা এটা তোমাদের এই ক্লাসগুলো হেল্পফুল কি না। তো ভাই একটু তোমাদেরকে একটু চেক করি। লিখো কায়াসমা তৈরি হয় এ ল্যাপটোটিন, বি পেকাইটিন, সি জাইগোটিন। 2 নাম্বার টার্মিনালাইজেশন ঘটে, এগুলো কমেন্টে আনসার করো। দেখে 1 আর 2 নম্বরের প্রশ্ন আনসার করে আমরা লাইভ শেষ করব। তো তোমাদের থেকে আগে বিদায় নেওয়ার আগে এই প্রশ্নগুলোর উত্তর তো দেখবই, তার আগে তোমরা আমাকে বলো আজকের ক্লাসটা ঠিকমতো বুঝতে পারছো কিনা, কোন কোন প্রশ্ন, কি প্রশ্ন আসতে পারে সেটা জানতে পারছো কিনা। তোমাকে বলো এই যে পড়াটা পড়ছো, তোমাকে কি আলাদা করে পড়তে হবে গুচ্ছর জন্য? তোমাকে আলাদা করে সিটাং ইউনিভার্সিটির জন্য পড়তে হবে? তোমাকে আলাদা করে কি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তে হবে? পড়তে হবে না। তো এক পড়া দিয়ে তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট যে জায়গায় পরীক্ষা দিবা সেই জায়গার কোয়েশ্চেন ব্যাংক, এই পড়াগুলো পড়ে কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। দেখবা যে 80% পড়া তুমি আগেই পড়ে ফেলছো, বাকি 20% পড়া কোয়েশ্চেন ব্যাংক সলভ করে পড়ে যাবা। তো তোমার আর ঠেকাইটাকে সো ভালোভাবে আমি যা বলছি সেভাবেই অনুযায়ী চলো, দেখবা কি হবে, ভালো কিছু হবে। পরিশ্রম করতে থাকো, টেকনিক্যালি পড়তে থাকো, তাহলে হবে। পরিশ্রম করলে তো হবে না, টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালিও পড়ো, পরিশ্রমও করো, দুইটাই করো,
তাহলেই তুমি আগাবা। এবং তুমি বলো আজকের ক্লাস থেকে যদি প্রশ্ন আসে পারবা কিনা। এবং আজকের ক্লাসটা হট ছিল, কারণ আজকের ক্লাসে আমার 5টি উপপর্যায় পড়ছি, খুবই হট ছিল, এখান থেকে প্রশ্ন হবেই। তো তোমরা আমাকে বলো এই দুইটার আনসার কী হবে। আমি তোমাদের আনসারগুলো দেখে ক্লাসটা শেষ করে দিচ্ছি। এবং পরীক্ষা আগামীকাল হবে এই দুইটা ক্লাসের উপর, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 1। ওকে, আমি ক্লাস 2টাও ইউটিউবে দিয়ে দিব, কারণ আমি জানি যে লাইভে তোমরা যখন দেখো তখন টানাটানি করতে পারো না, বিকজ ইউটিউবে টানতে পারো, সো তোমাদের সময়ও বাঁচবে। সো আমি এই জন্য এটাও ইউটিউবে দিয়ে দিব। তোমরা ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটাই ইউটিউবে দেখে তারপর তোমরা পরীক্ষাটা দিবে। ওকে, ক্লিয়ার? এই দুইটার আনসার দাও। সবাই আনসার দাও, সবাই আনসার দাও। 1-এর বি, 2-এর সি, 1 প্যাকাইটিন 2 ডিপ্লোটিন। ওকে, 1 প্যাকাইটিন 2 ডিপ্লোটিন। দেখি বলো এক্সাম কখন হবে? ভাই এক্সাম কখন হবে তো বললাম কালকে। 1B2 ডিপ্লোটিন। ওকে, বলো প্রশ্ন করো। 1-এর বি, তোমরা সবাই বলতেছো 1-এর বি। আচ্ছা, আমি তোমাদের সাথে একমত, 1-এর বি এটা ঠিক আছে। দেখি তোমরা 2 নাম্বারটা এখন বলো, 1 বলার দরকার নেই। তোমরা শুধু এখন 2 নাম্বারটা বলো, টার্মিনালাইজেশন ঘটে কোথায় এটা বলো। ভাইয়া 2-এর তো আনসার নেই, আগামীকাল 4:30। ওকে, আগে বলতে থাকো, 2 নাম্বারটা বলো। 1 নাম্বারটা সবাই পারবা, সেটা আমি জানি। 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা। 2 ডিপ্লোটিন। এইবার দেখো এখানে ভাইয়া তোমাদের সাথে একটু চালাকি করছি। কি চালাকি করছি জানো? এখানে আমি আসলে সঠিক উত্তর দিই নাই। এটার উত্তর হবে ব্ল্যাঙ্ক। এটার উত্তর ব্ল্যাঙ্ক, মানে দাগানো যাবে না। দেখো ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে হচ্ছে দাগানো যাবে না, দাগানো যাবে না। এটা আমি ইচ্ছা করে করছি, কারণ মেডিকেলে এরকম প্রশ্ন করে, তবে সব না, মাত্র একটা করে করতে পারে, আবার নাও করতে পারে, স্যারের ইচ্ছা বা ওদের ইচ্ছা। কিন্তু মেডিকেলে এরকম ব্ল্যাঙ্ক প্রশ্ন হয়, ভার্সিটিতে হবে না, মেডিকেলে ব্ল্যাঙ্ক প্রশ্ন হয়। তবে আমি জানি না ইদানিং করতেছে কি না, তবে নাও করতে পারে ইদানিং, হয়তো ব্ল্যাঙ্ক দেখলাম না ইদানিং, গত বছর করছে কিনা একটু দেখিও, গত 2-3 বছর করছে কিনা দেখিও। তবে ব্ল্যাঙ্ক প্রশ্ন যে মেডিকেলে হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তবে সব না, মাত্র একটা হবে, বেশি হলে একটা। তো একটার জন্য তুমি চিন্তা করে লাভ নাই। এই যে তোমরা সবাই বলতেছো ভাই এটার আনসার ডিপ্লোটিন হবে, আই এম ইমপ্রেসড, বিকজ তুমি সঠিক উত্তরটা জানো। তাই তুমি জানা সত্ত্বেও তুমি দাগাও নেই। তো দাগানো যাবে না, ব্ল্যাঙ্ক দাগানো যাবে না। এরকম মেডিকেলে একটা করতে পারে, বেশি হলে একটা, বেশি করবে না। কিন্তু ইউনিভার্সিটিতে এরকম করে না। তাহলে দেখছো, এটা আমি জাস্ট একটা শিক্ষা দিচ্ছি। আমি চাইলে তোমাদেরকে ডিপ্লোটিন দিতে পারতাম, জাস্ট একটা শিক্ষা দেওয়ার জন্য করছি। শেষ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।